ঢাকা থেকে মলদ্বীপসের জার্নিটা কেমন হয়েছিল? বাংলাদেশে ইমিগ্রেশনে আমাকে কী, কী ফেস করতে হয়েছে? এবং মলদ্বীপসের ইমিগ্রেশনটা কেমন ছিল? এই নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাত। আজকে আমি মলদ্বীপসে যেতে আপনাদেরকে কী ডকুমেন্টস লাগবে এ বিষয়ে একটু ছোট্ট আলোচনা করব এবং সেই সাথে ইমিগ্রেশনে আপনাকে কী, কী ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে সেই সম্পর্কে একটা ধারণা দিব। আমার ফ্লাইট ছিল মূলত রাত ১টায়, কিন্তু এয়ারপোর্টে আসার পর আমি জানতে পারি আমার ফ্লাইটটা ডিলে এবং আমার ফ্লাইট হবে ভোর ৪টায়। অনেকে বলে ফ্রেশ পাসপোর্টে মলদ্বীপসে যাওয়ার সময় কোনো ঝামেলা করে না, বাট আমি দেখলাম ঘটনাটা উল্টো। আমাদেরকে কিছু বলেনি, কারণ আমরা একটা গ্রুপ ছিলাম, একটা মেয়েদের গ্রুপ, ওই জন্য আমাদেরকে ছেড়ে দিয়েছে। কিন্তু অনেক ভাইয়া আপুদেরকে দেখলাম একটা আলাদা রুমে নিয়ে গেছে এবং তাদেরকে অনেক কোশ্চেন্স করেছে। আমার মনটা অনেক খারাপ। আমি এয়ারপোর্টে আসার সময় আমার ফোনটা হারিয়ে গেছে। ইমিগ্রেশন ফেস করার জন্য আপনি ব্যাংক স্টেটমেন্টের পাশাপাশি যদি জব হোল্ডার হয়ে থাকেন তাহলে জব আইডি কার্ড, এনওসি এবং আপনার ন্যাশনাল আইডি কার্ডটা সাথে রাখতে হবে। আর যারা স্টুডেন্ট তার স্টুডেন্ট আইডি কার্ডটা রাখবে। আর যারা ব্যবসা করে তার ট্রেড লাইসেন্স এবং টিন সার্টিফিকেটটা অবশ্যই কাছে রাখতে হবে। ফাইনালি সব কিছু শেষ করে প্লেনে উঠে পড়েছি। তারপর এয়ার হোস্টেসরা আসলো এবং তারা সুন্দর করে আমাদের নিয়মগুলোকে শেখাচ্ছিল। আমি ভদ্র মেয়ের মতো তাদের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। তারপর হাতের কাছে একটা মেনু কার্ড পেলাম, তো ভাবলাম দেখি এখানে কি কি খাবার আছে এবং খাবারগুলোর প্রাইস কীরকম। তো আমার একটুও ক্ষুধা পাই নাই, ওই জন্য আমি আর কোনো খাবারই অর্ডার করি নাই, বাট খাবারগুলো এক্সপেন্সিভ ছিল। তারপর এই যে দেখুন আমাদের প্লেনটা এখন উড়বে আকাশে, আর এদিকে আমি চোখ বন্ধ করে আছি কারণ আমার ভয় লাগছে। অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকার পর যখন চোখটা খুলেছি, ও মাই গড, এত সুন্দর একটা দৃশ্য! মনে হচ্ছে মেঘের রাজ্যে চলে এসেছি। আর মেঘগুলোকে দেখুন কেমন পাহাড়ের মতো লাগছে। মাশাআল্লাহ, মেঘগুলো দেখে মনে হচ্ছে তুলোর মতো ভেসে বেড়াচ্ছে। তো আমরা শ্রীলঙ্কাতে চলে এসেছি, এখন ল্যান্ড করব। কারণ আমার ট্রানজিট হচ্ছে শ্রীলঙ্কা, দেন শ্রীলঙ্কা থেকে মলদ্বীপসে যাব। শ্রীলঙ্কান এয়ারপোর্টটাও অনেক বড় ছিল আর এখানকার পরিবেশটাও অনেক সুন্দর ছিল। আমার কাছে তো ভালো লেগেছে। তারপর আমরা প্লেন থেকে নামলাম, তো ভাবলাম একটু শ্রীলঙ্কা এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখি। তো ঘুরে দেখার পর এখানে আমরা ওয়েটিং জোনে সবাই বসে আছি। আমরা এখান থেকে এবার মলদ্বীপস চলে যাব। আর এইটা দেখুন শ্রীলঙ্কা এয়ারপোর্টের ভিতরের পরিবেশ এবং দৃশ্যটা। মাশাআল্লাহ, এটা আমার কাছে এত ভালো লেগেছে। আর এত সুন্দর ঝলমলে রোদ উঠেছিল। ফাইনালি আমরা মলদ্বীপসে পৌঁছে গেলাম। তো প্লেন থেকে নামার পর ভাবলাম একটু ছবি উঠে নিই। তারপর সামনের দিকে এগিয়ে দেখি এত সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ। আর মলদ্বীপসের এয়ারপোর্টটা এত বড় ছিল এবং এয়ারপোর্টটা অনেক নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর ছিল। তো আমরা এখানে ইমিগ্রেশনে দাঁড়িয়ে পড়েছি, আর এখানের ইমিগ্রেশন একদম হ্যাসেল ফ্রি। তারা কোনো প্রকার কোশ্চেন্স করে নাই এবং কোনো পেপারস কিচ্ছু দেখতে চায়নি। তো আমরা একটু ঘুরে ঘুরে এয়ারপোর্টের ভেতরটা দেখছিলাম আর ভাবছিলাম এত সুন্দর এয়ারপোর্ট, আর আমাদের দেশে এয়ারপোর্ট কি। তো এয়ারপোর্ট থেকে বের হয়ে আসার পর একটু বাইরের ভিউটা দেখছিলাম। মলদ্বীপের সমুদ্র দেখে আমার তো মনে হচ্ছিল যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর আমাদের নেওয়ার জন্য আমাদের হোটেল থেকে গাড়ি চলে এসেছে, আর আমরা গাড়িতে যাচ্ছিলাম আর চারপাশের পরিবেশটা এত সুন্দরভাবে এনজয় করছিলাম। ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে এসেছি। আর মলদ্বীপসে প্রত্যেকটা হোটেল, রেস্টুরেন্ট আপনি যেখানে যান না কেন সেখানে বাংলাদেশি, এটাও বাংলাদেশি ভাইয়েরা অনেক ছিল। আর এটা ছিল আমার রুম, যদিও আমি আগে রুমে শুয়ে পড়েছিলাম, পরে আমার ফ্রেন্ড ভিডিওটা নিয়েছে। আর তারপর ইভিনিং টাইমে আমরা একটু বের হয়েছিলাম, কারণ আমি লম্বা একটা ঘুম দিয়েছিলাম, আমার শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাই বাই, টেক কেয়ার।